চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবির কাছে। আবারও শুভেচ্ছা জানাই আন্তর্জাতিক নৃত্য দিবসের। এই দিবসটি তো আসলে আমাদের সবার জন্যই, তবে নৃত্যশিল্পীদের জন্য আসলে বিশেষভাবে একটা আবেদন রাখে, কারণ আপনারা নাচের জগতে আছেন, নাচের মাধ্যমে ছন্দের মাধ্যমে কত কিছুই আমাদের মাঝে তুলে ধরেন, এবং আপনাদের জন্য বিশেষ একটি দিন আজকের এই দিনটি। 29 এপ্রিল ইন্টারন্যাশনাল ডান্স ডে, সেটা আমাদের জীবনে সত্যি একটি রঙিন একটি জীবন, এবং এটা তো কালচার সাইডের একটি বড় একটি বিষয় নৃত্যটা। তো সবসময় তো আমরা রঙিন করার চেষ্টা করি, আমরা নিজেরাও থাকি এবং সকলকে নিয়ে রাঙিয়ে দিতে চেষ্টা করি আমরা এই দিনটাকে। শুধু এই দিনটা না, আমরা কিন্তু সব সময় চেষ্টা করে থাকি যে কতটুকু এই শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। তো যাই হোক, এখন তো এই বছরটা একটু আমরা যেমন প্রতি বছর 23 তারিখ থেকে 29 তারিখ 7 দিন ব্যাপী করে থাকি। 23 তারিখটা আমরা উদ্বোধন করি আমাদের সেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আমরা মেলা থেকে শুরু করে প্রতিটা জেলা থেকে নৃত্যশিল্পীরা আসে, 64টা জেলা থেকে আমাদের কিন্তু নৃত্যশিল্পীরা ঢাকায় এসে নাচ করে দিয়ে যায় রেগুলার প্রত্যেক দিন। 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্লাজাতে করতাম, এবং 29 তারিখটা আমরা নাট্যশালাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি হলে করে থাকি। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি 29 এবং 30 দুই দিনই তারা নিজস্বভাবে করছে সমস্ত নৃত্যশিল্পীদেরকে নিয়েই। আর আমরা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে আমরা করতে যাচ্ছি বাংলাদেশ শিশু একাডেমিতে। তো আমরা সেখানে শুধু 29 তারিখে করব এবার। বিভিন্ন পরিস্থিতি চিন্তা করে, দেশেরও পরিস্থিতি তো আছেই, সব কিছু মিলিয়ে আমরা শুধু এবার একদিনই করছি। তো আমরা তো শুরু করি ঢাক ঢোল দিয়ে, যতটা আনন্দ দেয়া যায় আনন্দ করে, এবং উদ্বোধন আমাদের একজন ব্যক্তিত্ব থাকে, ওনাকে নিয়ে এসে আমরা বেলুন উড়িয়ে আমরা সেটাকে উদ্বোধন করি। তো সেরকম হবে, এবং আমরা র্যালি করে থাকি, নৃত্যশিল্পীরা একটা র্যালি করে থাকি। আর তাছাড়া আমাদের এখন যেমন সারা বাংলাদেশে 52টি জেলা কমিটি আছে, আমরা একাধারে সেই 52টি জেলায় কিন্তু করে থাকি। এত মানুষের একসাথে উৎসব মুখর পরিবেশে পুরো দেশের চিত্রটাকে আসলে পাল্টে দেওয়া আমি বলবো, কেননা উৎসব মানে এমনিতে বাঙালির মাঝে উৎসাহের কোনো কমতি থাকে না, আর যখন এটা শিল্পের সাথে সংযুক্ত একটি দারুণ উৎসব হয়, সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, সেটা ভীষণ রঙিন হবে। এই বছর কি কি ভিন্নতা আছে? প্রত্যেক বছর তো একটা ভিন্ন আঙ্গিক আপনারা সাজিয়ে থাকেন, এই বছরে কি কি ভিন্নতা রাখছেন? ব্যাপ্তিটা অনেক বেশি বড় হবে, কারণ এবছর প্রচুর বিগত কয়েক মাস ধরে আমরা কিন্তু কোনো অনুষ্ঠানে ছিলাম না বা অনুষ্ঠান হচ্ছিল না, যার কারণে আমরা তো বসে থাকতে পারি না। কেমন যেন শিল্পীরা আসলে বাসায় বসে থাকার মতো না, সবাই সবার মধ্যে কেমন একটা কেমন যেন একটা চিন্তা, একটা দমবন্ধ একটা অবস্থা, যে ঘরে বসে থাকে কিভাবে। তো যার কারণে এই বছরটা আমার কাছে মনে হচ্ছে আরো বেশি ব্যাপ্তি সহকারে আসবে, আমাদের অনুষ্ঠানগুলো সাজাবে সবাই সুন্দরভাবে, আমরা সেভাবেই করছি আয়োজনটি। আর তাছাড়া আমাদের কিন্তু প্রতি বছর একটি বাণী আসে। হ্যাঁ, তো এবছর এসছে নেটাভিয়া, রাশিয়া নৃত্যশিল্পী এবং নৃত্য কোরিওগ্রাফার, ওনার নাম হচ্ছে মিখাইল বেরিসনিকভ। উনি একটি বাণী দিয়েছেন। সে বাণীটিতে উনি বলছেন যে নৃত্য শিল্পটা হচ্ছে এখানে আমাদের যত ধরনের অনাচার, ধ্বংস বা উঠে দাঁড়ানো, জীবনে সাফল্য অর্জন করা, সব কিছুই আমরা কিন্তু এই শিল্পের মাধ্যমে, এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কিন্তু বোঝাতে পারি, এবং আমরা এটা করে থাকি। এটাই আমাদের একমাত্র মাধ্যম, যেখানে সারা পৃথিবীতে আমরা কি বোঝাতে চাচ্ছি, সারা পৃথিবীতে আমরা কি চাচ্ছি, মানুষ কি চায়, সেটা আমরা কিন্তু বোঝাতে পারি। এবং সেটাকে নিয়ে সে একটি সুন্দর ছোট বাণী দিয়েছে যে এভাবে আমরা এগিয়ে যাব। আর তাছাড়া আমাদের নৃত্যশিল্পী সংস্থা থেকে আমরা একটি বাণী দিচ্ছি। আমাদের বাণীটা এবারে আসছে হচ্ছে নৃত্যের ছন্দে ধ্বংস হোক অনাচার, শানিত হোক সম্প্রীতির ঐকতান। অনেক বছর হলো নাচের সাথে আছেন, এখন শুধুমাত্র নিজে শিল্পী হিসেবে পারফর্ম করছেন এরকমটা না, নিজে নির্দেশনা দিচ্ছেন, সেই সাথে আপনার কাছে অনেক বাচ্চারা নাচ শেখে, অনেকে নাচের হাতে খড়ি হয়েছে আপনার কাছে, এবং তারাও এখন বড় বড় স্টার হয়ে গেছে নৃত্য জগতে। কেমন লাগে পুরো সময়টা, পুরো পরিবর্তনটা? আমাদের পুরো ফ্যামিলিটাই কিন্তু কালচার সাংস্কৃতিক অঙ্গনের সাথে আছে। আমার মা নৃত্যগুরু রাইজা খানম ঝুনু,
আমার বাবা গানের সাথে জড়িত ছিলেন এবং বুলবুল একাডেমির দীর্ঘ অনেক বছর সেক্রেটারি ছিলেন এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। তো তখন থেকেই আমরা ছোটবেলা থেকেই দেখেছি। এবং আমার ছোট খালা নীনা হামিদ, পল্লী সম্রাজ্ঞী, তো পল্লীগীতি সম্রাজ্ঞী, উনি মানে কালচার কি জিনিসটা আমরা বাসায়, আমাদের তখন ছিল পুরনো ঢাকায় বাসা, মানে সব ধরনের, শুধু যে নাচ তা কিন্তু না, গান, নাটক, নাচ, সব কিছু আবৃত্তি যেটাই হোক, রিহার্সেল কোথায় হবে? চৌধুরী ভাইয়ের বাসায়। আমার বাবার নাম আমানুল্লাহ চৌধুরী, ওনার বাসায় হবে। তো তখন থেকে দেখে এসছি যে মানে সবসময় একটু ভরপুর আমাদের বাসা থাকতো, ভরপুর, এবং শিল্পীতে মোহময় হয়ে থাকতো। তো সেখান থেকেই আসলে আমার অটোমেটিকলি এই লাইনে চলে আসা। তো তারপর আস্তে আস্তে যখন আমরা যে মানে খুব সোনালি দিন আমরা পার করেছি, মানে আমাদের ব্যাচটা এত অনুষ্ঠান করেছি যে বাংলাদেশ তো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে আমরা যত ট্যুর হতো, মানে মানে কি বলবো, বাংলাদেশকে যে আমরা কিভাবে তুলে ধরেছি বিভিন্ন জায়গায়, মানে অসম্ভব সুন্দর আমাদের কালচারটাকে যেভাবে আমরা তুলে ধরেছি সব জায়গায়। তো সেখান থেকে আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে শুধু তো আমি করব, আম্মাকে দেখেছি আমরা যখন শেখাতো আমাকে, সেখান থেকে তো আমরা একটা জিনিস আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে আমি এমনভাবে তোমাদেরকে সবাইকে তৈরি করেছি যে তোমরা যেখানে দাঁড়াবে সেখানেই মনে করবে একটা ইনস্টিটিউট দাঁড়িয়ে গেছে। আসলে কিন্তু সত্যি তাই, ব্যক্তি মানুষ কিন্তু একটা প্রতিষ্ঠানের চেয়ে কম না। তিনি যদি আসলে তার শিক্ষা বা তার যে আসলে জানাশোনা সেই বিষয়গুলোকে ছড়িয়ে দেন, তিনি কিভাবে একটা প্রতিষ্ঠান থেকে কম হয়, বরং তিনি আরো ডালপালা মেলে সেই প্রতিষ্ঠান থেকে আরো অনেক প্রতিষ্ঠান তৈরিও করার ক্ষমতা রাখেন। সেটাই তো, সেখান থেকে দেখেছি। এখন তো আমিও নাচ করি, কিন্তু সব কিছুতে করা যায় না, কারণ কি অনেক কিছু মাথায় রাখতে হয়। একজন পরিচালকের কিন্তু অনেক দায়িত্ব থাকে, যে ড্রেসটা কেমন হলো, নাচটা একরকম মিলছে কিনা, বা তার সাথে সাথে মেকআপটা একই রকম হলো কিনা। কারণ একজন যদি নেতৃত্বে না থাকি, যদিও আমার অ্যাসিস্ট্যান্ট আছে বা ইয়ে আছে, তারপরেও তো নিজেকে একটু মানে জড়াতে হয়, এটা হতেই হবে। আচ্ছা, আপনি যে নির্দেশনা যখন দেন, আপনি নিজেও পারফর্ম করেন, আমি আপনার পারফরমেন্স দেখেছিও, উপস্থাপক হবার খাতিরে এটা আমার সামনে থেকে বসে দেখার সুযোগ হয়েছে আপনার বিভিন্ন আয়োজনে। আপনি যখন নির্দেশনা দেন, আপনার সামনে যে বাচ্চারা পারফর্ম করে, আপনি কি ওদেরকে অনেক বেশি বকাঝকা দেন? একটুতেই, কিন্তু আমার বকাটা ওরা কিন্তু বকা হিসেবে নেয় না। আমি দেখেছি আপনি খুব ছুটোছুটি করতে থাকেন, এই ওর টিকলিটা ঠিক নেই, ওর বিছাটা সরে গেছে, ওর পায়ে আলতা কেন নেই, এই তুই তো এটা করিস, মানে একই রকম যে জিনিসটা আমরা যেমন শিখেছি যে আমরা একই রকম একটা টিপ পরবো, সেটাও কিন্তু একই রকম। এটা খুব সূক্ষ্ম বিষয়, আমাদের চোখে পড়ে না। তারপরেও কিন্তু দেখা যায় যে দুই একজন থাকে না, একটা টিপের মধ্যে একটু পাথর দেই, কেমন লাগে দেখি। কিন্তু সেটা হবে কেন? সেটা যখন তুমি একা নাচবে তখন করো। যখন আমরা গ্রুপ একই রকম নাচ করব, তখন তো সবার একই রকম থাকাটা উচিত, তাহলে তো দেখতে সুন্দর লাগে যে না, মানে সব একই রকম, একই মানে নাচের ক্ষেত্রে সবাই একই রকম ফিগার করছে, একই রকম ড্রেস আপ, একই রকম গয়না। নানান ধরনের পরিবার থেকে উঠে আসা শিল্পী থাকে একটা দলে, যখন সবাই আসে নানান মতবাদ নিয়ে চলা মানুষ থাকে, নানান দর্শনের মানুষ থাকে, ছোট শিশু থেকে বড় যেটাই বলি না কেন, তারা সব কিছু ভুলে ওর হাতে লাল চুড়ি বলে আমাকেও লাল চুড়ি পরতে হবে, ওর কপালে ছোট টিপ আমার কপালেও ছোট টিপ থাকতে হবে, বড় টিপ হওয়া যাবে না। এই যে সবার মধ্যে একটা সমতার প্র্যাকটিস, এটা কিন্তু নাচের মাধ্যমে হচ্ছে এবং এটা খুব সুন্দরভাবে আপনারা পরিচালনা করছেন, এবং এটা হওয়া উচিত। কারণ কি, তুমি দেখো যে আজকাল দেখা যায় যে মনে করো আমি বলতে পারছি না, কিন্তু আমার গ্রুপের একজন গিয়ে সে তাকে বলছে, সে কিন্তু সেটা নিতে পারছে না। ও কেন বলবে? আমরা তো একই, বললে মিস বলবে। তো অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা তো অনেক কিছুতেই ব্যস্ত থাকি, তো যে সিনিয়র জুনিয়র এটা যদি সবার মাথায় ঢুকে দেওয়া যায় যে না ও তোমার সিনিয়র বোন, সে যখন যেটা ডিকটেশন দিবে তার মানে তোমাকে বুঝতে হবে যে আমি ওকে বলেছি, আমরা টিচাররাই তাকে বলে দিয়েছি, তো সেটা মানলে তো কোনো অসুবিধা নাই। এখন দেখা যায় যে সেই জিনিসগুলো কেউ যদি তাদেরকে মিস ছাড়া অন্য কেউ বলে, কেমন যেন তারা নিতে পারে না। এটা কিন্তু আমাদের মধ্যে ছিল না। তো এইটাকেই কিন্তু এখন আমি শেখানোর চেষ্টা করছি যে না, সিনিয়র একজন যে থাকবে, তোমরা সে যদি তোমাদেরকে কোনো কিছু বলে, তাহলে তোমরা সেটা বুঝবে যে আমি তাকে বলেছি। অনেক সময় হয়তো আমি বলতে পারছি না, সে ওই আপুটা, বড় আপুটা গিয়ে তোমাদেরকে ডিকটেশন দিচ্ছে, কিন্তু তোমাদের তো খারাপের জন্য দিচ্ছে না, এটা ভালোর জন্য। একটা যখন সংগঠনের সাথে তোমরা আছো, একই রকম যখন নাচটার মধ্যে সবাই নাচ করছো, তার মানে তো তোমাদেরকে ব্যক্তি হিসেবে তোমরা সেটা চিন্তা করবে না, সেটা তোমাকে সংগঠনকে চিন্তা করতে হবে। আমরা একই রকম করা মানে আমাদের এই দলটা আগের দিকে নাম হবে, এই দলটার নাম হলে, একটা অনুষ্ঠানের নাম হলে তখন দেখবে অটোমেটিকলি তখন আরেকটা অনুষ্ঠানের জন্য তোমাদেরকে ডাক আসবে।
এটাই তো আমাদের সংস্কৃতি, তো এটাই লক্ষ্য, সামনের দিকে কিভাবে আগানো যায়। তো চেষ্টা করি যতটুকু মানে শৃঙ্খলার মধ্যে রাখা যায় সেভাবে করার। বর্তমান সময়ে এসে নাচকে আসলে পেশা হিসেবে নেবার সুযোগ কতখানি আছে? নৃত্যশিল্পী হয়ে কি আসলে জীবিকা নির্বাহ সম্ভব কিনা? সম্ভব, করছে, এখন করছে। এই যে বিগত বছরে দেখলাম যে পাঠ্যসূচিতে আমাদের মানে নৃত্যশিল্পটাকে তুলে ধরা হয়েছে। এখন মাস্টার্স করার জন্য, অনার্স করার জন্য ঢাকা ইউনিভার্সিটি খুলেছে, তারপর শান্তমরিয়ম ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো উচ্চতর শিক্ষার একটা সুযোগ আছে নৃত্য বিভাগে অনার্স মাস্টার্স, যেটা আগে ছিল না, ইদানিং কিন্তু এগুলো খুলেছে, যার কারণে ছেলেমেয়েরা কিন্তু সেখান থেকে পাশ করে এসে বিভিন্ন জায়গায় পিএইচডিও করছে। হ্যাঁ, করছে নাচের উপর। এটা অনেক বড় একটি ব্যাপার। আমাদের দেশে তো এই যে নাচটা এত দূর নিয়ে এসছে, আমাদের গুরুজনরাই তো এটার পিছনে কাজ করেছে বলে এত দূর মসৃণভাবে চলে এসছে। এখন আমরা সেটাকে হাল ধরতে হবে, হাল ধরে আমরা এখন নিয়ে যাব আগামীর দিকে, সেটাই চেষ্টা করবো ভবিষ্যতে। এই যে আজকে আন্তর্জাতিক নৃত্য দিবস, আমরা অনেকেই ছোটবেলা থেকে নাচ শিখতে চাই, কিন্তু আমাদের আসলে শেখার সুযোগ হয় না। এমনকি আমার নিজেরও ভীষণ নাচ শিখতে ইচ্ছে করে, বাট আমার বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে জীবনের। আমি কি চাইলে এখন নাচ শেখা শুরু করতে পারি? কেন পারবে না, অবশ্যই। কিন্তু এই যে বললেন ছোটবেলা থেকে গড়ে তোলা, না, গড়ে তোলা ছোটবেলা থেকে কিন্তু একরকম, বড় হয়ে কিন্তু আরেক রকম। এখন অনেকে আছে, যেমন আমার হচ্ছে ক্লাস শুক্র শনি, আমার গার্ডিয়ানরা সেদিন, আমি খুব ভালো লাগলো আমার এটা দেখে, যে আপা আমরা তো এসে বাচ্চাদেরকে দিয়ে তো বসেই থাকি, আমরা কি একটু করতে পারি না? কেন পারবেন না আপনারা? বলকে লজ্জা লাগার তো কিছু নাই, শেখার তো কোনো শেষ নেই। সফলতার হার কতটুকু আপা, এটা একটু জানতে চাই। মানে শেখার তো কোনো শেষ নেই, কিন্তু ধরে রাখাটা, মানে কিন্তু তারা শেখার পরে কি তারা পারফরম্যান্স আসছেন? করতে চাচ্ছে না, সেটাই তো, বাচ্চারা করতে যাচ্ছে, কিন্তু ওনারা, আমি চাচ্ছি যে ওনারা আসুক। খুব ভালো লাগছিল আপনার সাথে কথা বলে, এবং আমার বিশ্বাস যে এই অভিভাবকরা বা যারা একটু সিনিয়র, যারা নাচের জন্য আসছেন, যারা শিখছেন, পারফরমেন্সে আসছেন না, তারা এই জটিলতাটা খুব শীঘ্রই কাটিয়ে উঠবেন এবং তারা সত্যিকার অর্থে একদিন পারফর্মার হিসেবে আপনার সাথেও পাশে নাচবেন, আমাদের বিশ্বাস। অবশ্যই, আমরাও তাই চাই। তবে আজকে 29শে এপ্রিল আমি একজন নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক হিসেবে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল নৃত্যশিল্পীদেরকে যারা আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং বাংলা ভিশনকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই দিনটিতে নাচকে নিয়ে তুলে ধরার জন্য, নৃত্যটাকে সারা বাংলাদেশে তুলে ধরার জন্য এবং সারা বিশ্বে, যে এই যে বললাম এই কথাগুলো যে সবার কাছে যাবে, যে সেই জন্য আমি বাংলা ভিশনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি 29শে এপ্রিল উপলক্ষে। অনেক ধন্যবাদ আপা, আপনাকেও আন্তর্জাতিক নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। চীনা দার্শনিক কনফুসিয়াসের একটু উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পছন্দের কাজ বেছে নিন, তাহলে জীবনে একদিনের জন্য কাজ করতে হবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন নিজেদের পছন্দের কাজ নিয়ে। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।